হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো একটা নিউজ রিসেন্টলি তোমরা দেখতে পাবে বিভিন্ন নিউজ চ্যানেল বা বিভিন্ন জায়গাতে কিন্তু শো করছে। সেটা হচ্ছে যে ইরান কিন্তু ইসরায়েলকে কিন্তু একটা আলটিমেটাম দিয়েছে যে খুব তাড়াতাড়ি তারা কিন্তু অ্যাটাক করতে পারে। কেন ইরান এই অ্যাটাকের জন্য আলটিমেটাম দিল, ইসরায়েল ইরানের মধ্যে কি প্রবলেম চলছে, আর পরবর্তীকালে মিডিল ইস্টে কি ইস্যু আসতে পারে, এই সমস্ত কিছু বিষয়ে ডিটেলসে কিন্তু এই ভিডিওটার মাধ্যমে পেয়ে যাবে। ভিডিওগুলো যদি ভালো লাগছে তাহলে লাইক করো, শেয়ার করো, আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো বেসিক্যালি গল্পটা কি হয়েছে, রিসেন্টলি তোমরা জানো যে ইসরায়েল আর ইরানের মধ্যে কিন্তু একটা ইস্যু চলছে, এবং ইসরায়েল রিসেন্টলি ইরানের যে অ্যাম্বাসি রয়েছে সেখানে কিন্তু অ্যাটাকও করেছে। এবার এই ইসরায়েল এবং ইরানের মধ্যে যে ইস্যুটা না, এটা এখন নয়, এটা অনেক দিন ধরেই কিন্তু এই ইস্যুটা কিন্তু চলছে। আমরা যদি মিডিল ইস্টকে দেখার চেষ্টা করি না, তাহলে তুমি খেয়াল করবে মিডিল ইস্টের সব থেকে তিনটে কান্ট্রি কিন্তু লিড করে, পুরো মনোপলি ক্রিয়েট করে রেখেছে। একটা হচ্ছে সৌদি আরব, সেকেন্ড হচ্ছে ইরান, আর একটা হচ্ছে টার্কি। এই তিনটে কান্ট্রির মধ্যে না অলওয়েজ না ঝগড়া, মারামারি, ইস্যু, লড়াই কন্টিনিউয়াস চলতে থাকে। এই তিনটে কান্ট্রি শুধু এটা দাবি করে যে এই মিডিল ইস্টের দখল কার। ঠিক আছে? তো এইখানে যে এই তিনটে কান্ট্রিকে দেখতে পাচ্ছ, এরা একে অপরের সঙ্গে কিন্তু কোনোভাবে কিন্তু আহ, কোনো কিছু এগ্রিমেন্টে কিন্তু কানেক্টেড নয়। অর্থাৎ কোনো এদের মধ্যে কোনো যে সৌজন্যতা বোধ সেটা কিন্তু নেই। অর্থাৎ প্রত্যেকের মধ্যে কিন্তু একটা লড়াই অলওয়েজ চলতে থাকে যে কে কার থেকে কতটা বড় হবে। তো এখানে তুমি দেখতে পাচ্ছ যে ইরানকে দেখতে পাচ্ছ, তো ইরান এবং এই সৌদি আরব এদের মধ্যে কিন্তু মেন লড়াইটা চলতে থাকে। তো বেসিক্যালি তুমি যদি এই তিনটে কান্ট্রির মধ্যে ভালো করে দেখো, তাহলে সৌদি আরব হচ্ছে মোস্ট পাওয়ারফুল কান্ট্রি। কেন না, এই মিডিল ইস্টের এইসব কান্ট্রিগুলোর মধ্যে জেনে রাখো সৌদি আরব হচ্ছে সব থেকে বেশি তেল সাপ্লাই করে। অর্থাৎ অয়েল সাপ্লাই কিন্তু পুরো ওয়ার্ল্ড জুড়ে কিন্তু সব থেকে বেশি সৌদি আরব করে। আর সৌদি আরবের সঙ্গে তোমরা জানো যে ইউএস এর একটা কিন্তু ভালো রিলেশন আছে। সো দ্যাটস ওয়াই সৌদি আরব অলওয়েজ কিন্তু একটা ব্যাকআপ কিন্তু পায়, ডিফেন্স ব্যাকআপ, যেটা ইউএস এর কাছ থেকে কিন্তু কন্টিনিউয়াস পেয়ে থাকে। উল্টো দিকে দাঁড়িয়ে ইরানকে তুমি যদি দেখো, ইরান কিন্তু সেই ব্যাকআপটা কিন্তু পায় না, কারণ অলরেডি ইউএস এর সঙ্গে এটা নিয়ে কিন্তু অনেক ঝগড়া আছে, ওদের অনেক ইস্যু চলছে। ইউএস কখনো চায় না যে ইরান বড় হোক, কারণ জানে ভালো করে যে ইরান যদি পরবর্তীকালে মিডিল ইস্টে অনেক বড় পজিশনে যায়, তাহলে সব থেকে বড় প্রবলেম যেটা আসবে সেটা হচ্ছে ইউএস এর আসবে। তো এবার এর মধ্যে অ্যাড হয় কে, তুর্কি। তুর্কিতে যে প্রেসিডেন্ট আছে এরডোগান, ঠিক আছে? তো টার্কির যে প্রেসিডেন্ট আছে এরডোগান, এ কিন্তু খুবই বাজেভাবে টার্কিকে কিন্তু পরিচালনা করেছে। লাস্ট কয়েক বছরে টার্কির ইকোনমিক সিচুয়েশন কিন্তু যথেষ্ট বাজে, আর তারপরেও কন্টিনিউয়াস মিডিল ইস্ট ইস্যু চলতে থাকে। তো তাই জন্য টার্কির সিচুয়েশন এই মুহূর্তে কিন্তু যথেষ্ট খারাপ আছে। এর আগে টার্কি অনেক ভালো পজিশনে ছিল, বাট ইকোনমিক্যালি টার্কি কিন্তু অনেক বাজে জায়গায় চলে গেছে। এই মিডিল ইস্টের যত কান্ট্রি আছে না, তার মধ্যে টার্কি হচ্ছে এরকম একটা কান্ট্রি যে কিন্তু অনেক বেশি মানুষদেরকে, যে গণতন্ত্র বা ডেমোক্রেসি যেটা হয় বা স্বাধীনতা যেটা হয়, সেটা কিন্তু সব থেকে বেশি তুমি টার্কিতে পেয়ে যাবে। অন্যান্য যতগুলো কান্ট্রি আছে সেই কান্ট্রিগুলোর মধ্যে টার্কি হচ্ছে এরকম একটা কান্ট্রি যে কিন্তু অনেক বেশি কিন্তু মানুষদেরকে কিন্তু স্বাধীনতা দেয়, যেটা অন্য কান্ট্রিগুলোতে কিন্তু সেরকমভাবে নেই। ঠিক আছে? এবার সৌদি আরবের সঙ্গে ইউএস এর কিন্তু একটা ভালো বন্ধুত্ব রয়েছে। ইউএস অলওয়েজ সৌদি আরবের কিন্তু একটা ব্যাকআপ সিস্টেম হিসেবে থাকে। যখনই কোনো ইস্যু হয় তখন সৌদি আরবের পাশে কিন্তু গিয়ে ইউএস দাঁড়ায়। তো এই জন্য সৌদি আরব অলওয়েজ নিজেকে কিন্তু পাওয়ারফুল ফিল করতে থাকে। আর এখানে বেসিক্যালি সৌদি আরব আর হচ্ছে ইরানের মধ্যে ইস্যু হচ্ছে এই চলতে থাকা ধর্মীয় ইস্যু, অর্থাৎ রিলিজিয়াস ইস্যু। সুন্নি আর শিয়ার মধ্যে না, এই যে দুটো গোষ্ঠী, এই দুটো গোষ্ঠীর মধ্যে কিন্তু অলওয়েজ কিন্তু এই ইস্যুটা চলতে থাকে। নর্মালি তুমি যদি দেখো এই সুন্নি আর শিয়া গোষ্ঠীর মধ্যে, শিয়া পপুলেশন যেটা, তার কিন্তু জনসংখ্যা কিন্তু যথেষ্ট কম। তো শিয়া কিন্তু মাইনরিটিতে থাকে। তো অলওয়েজ ইরান তাই জন্য ভাবতে থাকে যে সৌদি আরব আমাদের ওপরে কিন্তু অত্যাচার করার চেষ্টা করছে, ডিসক্রিমিনেশন করার চেষ্টা করছে। এবার যেহেতু সৌদি আরবের সঙ্গে রিলেশনশিপে, ভালো রিলেশনশিপে, ফ্রেন্ডলি রিলেশনশিপে ইউএস রয়েছে, তো ইউএস কখনো চায় না যে সৌদি আরব ডাইরেক্টলি ইরানের সঙ্গে ঝগড়ায় বা কোনো কিছু লড়াইতে পার্টিসিপেট করুক, বা কখনো ইউএস নিজে চায় না যে ইরানের সঙ্গে ডাইরেক্ট একটা কনফ্লিক্টে যাক। তো তাই জন্য ইউএস এর কাছে যেটা বলতে পারো যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা অ্যাসেট আছে, সেটা হচ্ছে ইসরায়েল। তো ইসরায়েলকে দিয়ে ইউএস কি করে, মাঝে মাঝে ইরানে কিন্তু অ্যাটাক করে, এবং ইরানের যে ইকোনমিক সিচুয়েশন সেটাকে হচ্ছে কিন্তু ডাউন করার চেষ্টা করে এই ইসরায়েলের মাধ্যমে। তো ইসরায়েল হচ্ছে তাস, যাকে দিয়ে বারবার কিন্তু বলতে পারো যে ইরানকে কিন্তু ডাউনগ্রেড করা হয়। এই ইরানের সঙ্গে যে ইস্যুটা না, এটা এখন নয়, এটা অনেক দিন আগে থাকতেই চলছে। কিন্তু ইউএসএ যখন থেকে ডোনাল্ড ট্রাম্প ছিল তখন থেকে কিন্তু এই ইস্যুটা কন্টিনিউ আছে।
অ্যাকচুয়ালি এখানে মেন প্রবলেম কোথায়, ইরান না বেসিক্যালি নিউক্লিয়ার মিসাইল তৈরি করছে এবং এটা নিউজেও আসে বারবার। তো এই জন্য ইউএস কখনো চায় না যে ইরানের কাছে নিউক্লিয়ার মিসাইল চলে আসুক, কারণ জানে ভালো করে যেদিন ইরানের কাছে নিউক্লিয়ার মিসাইল চলে আসবে সেদিন কিন্তু ইরানকে কিন্তু আর কোনোভাবে কিন্তু বশ্যতা স্বীকার করানো যাবে না, অর্থাৎ কোনো কিছুতে কিন্তু দমানো যাবে না, কারণ ইরানের কাছে নিউক্লিয়ার মিসাইল থাকবে। তো এটা রিউমার্স আসতে থাকে যে ইরান কিন্তু লুকিয়ে লুকিয়ে হচ্ছে মিসাইল কিন্তু তৈরি করছে, যেটা হচ্ছে নিউক্লিয়ার মিসাইল। এই মিসাইল কিন্তু তৈরি করছে, কারণ তোমরা জানো কিছুদিন আগে ইরানের যে সব থেকে যে জেনারেল বলতে পারো, ইরানের যে ট্রুপ রয়েছে, গার্ডস রয়েছে, সেই গার্ডসের কিন্তু সব থেকে বড় যে জেনারেল সুলেমান, ঠিক আছে, তাকে কিন্তু মেরে দেওয়া হয়েছিল। ইসরায়েল এবং ইউএস প্ল্যান করে একে কিন্তু মেরে দেয়। সেটা নিয়ে ইউএস ইসরায়েলে এত ঘটনা পরেও ইরান কিন্তু কোনো স্টেপ নেয়নি। ইরান কি করছে, ইরান ডাইরেক্ট কনফ্লিক্টে না গিয়ে ইরান হিজবুল্লাহ বলে একটা অর্গানাইজেশনকে কিন্তু সাপোর্ট করছে। যেরকম দেখবে পাকিস্তান ইন্ডিয়ার সঙ্গে ডাইরেক্ট কনফ্লিক্টে না এসে কখনো কখনো তুমি দেখবে মাসুদ আজাহারের যে গ্রুপ রয়েছে তাকে দিয়ে করে, কখনো কখনো বাকি যে টেরোরিস্ট গ্রুপগুলো রয়েছে তাকে অ্যাক্টিভেট করার চেষ্টা করে। ঠিক একইভাবে ইরান ইউএস এর সঙ্গে ডাইরেক্ট কনফ্লিক্টে না গিয়ে চেষ্টা করে হিজবুল্লাহকে তুলে ধরতে। আবার ঠিক একইভাবে হাউতি বলে একটা গ্রুপ আছে, তাকেও কিন্তু তুলে ধরার চেষ্টা করে। এই হাউতি আর হচ্ছে তোমার জেনে রাখো এই হিজবুল্লাহ, এরা কিন্তু ইরানেরই কিন্তু একটা টেরোরিস্ট গ্রুপ, যারা হচ্ছে হচ্ছে কিন্তু ইসরায়েল এবং ইউএস এর এগেনস্টে কিন্তু লড়াই করতে থাকে। তো তার কারণে ইরান কিন্তু ডাইরেক্ট কনফ্লিক্টে কখনো যায় না। আর তোমরা জানো রিসেন্টলি ইসরায়েল দেখবে গাজাপট্টি যেটা হামাস আছে, সেই হামাসে গিয়ে কিন্তু অ্যাটাক করেছিল। এই হামাস কারা, হামাস কিন্তু আবার ইরানকে সাপোর্ট করে, আবার ইরানও হামাসকে সাপোর্ট করে। তো এই জন্য গাজাপট্টিতে তুমি দেখবে মাঝে মাঝে যখন ইস্যু হয় তখন ইসরায়েলই দেখবে সেই গাজাপট্টি দখল করার চেষ্টা করে। রিসেন্টলি এই ঘটনা ঘটেছিল তোমরা জানো। তো অবভিয়াসলি বুঝতেই পারছো, তো এখানে কিন্তু তুরুপের তাসকে কিন্তু প্লে করা হচ্ছে। অর্থাৎ এখানে বেসিক্যালি কি করছে, যে ডিরেক্টলি আমরা যদি দেখি এই রিজিয়নটাতে সৌদি আরব ডাইরেক্ট কনফ্লিক্টে না গিয়ে ইসরায়েলকে ইউজ করছে, আবার ইউএসও তাই ডাইরেক্ট কনফ্লিক্টে না গিয়ে ইসরায়েলকে ইউজ করছে। উল্টো দিকে ইরানকে যদি দেখো, ইরান ডাইরেক্ট কনফ্লিক্টে না গিয়ে টার্কি আর সিরিয়াকে কিন্তু ইউজ করছে। এবং ইরাক এই ওমান এইসব জায়গাতে যে রিবেল গ্রুপগুলো রয়েছে তাদেরকে কিন্তু ইসরায়েলের এগেনস্টে সৌদি আরবের এগেনস্টে কিন্তু ইউজ করছে। দেখো ইতিহাসে একটা গল্প নিশ্চয়ই শুনেছো যে ধননন্দের কাছে যখন চাণক্য গিয়েছিল তখন কিন্তু চাণক্যকে কিন্তু বার করে দিয়েছিল। পরবর্তীকালে চাণক্য তোমরা জানো নিশ্চয়ই চন্দ্রগুপ্ত মৌর্যকে তৈরি করেছিল সেই নন্দ বংশকে উৎখাত করার জন্য। ঠিক একইভাবে ইউএস হচ্ছে এরকম চাণক্য, ইউএস কি করছে এখানে এই নন্দ বংশ মানে বেসিক্যালি ইরানকে ধ্বংস করার জন্য এই কখনো কখনো ইসরায়েলকে তুমি দেখবে ইউজ করতে স্টার্ট করে, কখনো কখনো কিন্তু আবার দেখবে সৌদি আরবকে ইউজ করতে স্টার্ট করে। তো এখানে কিন্তু কূটনৈতিক যে ব্যাপারটা সেটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু প্লে হয়। কিন্তু জেনে রাখো যেদিনই আমরা দেখতে পাবো যে ইরানের কাছে নিউক্লিয়ার মিসাইল চলে আসবে সেদিন কিন্তু ইরান মিডিল ইস্টে কিন্তু কারো কথা শুনবে না। তো বারবার নিউজে আসতে থাকে ওয়ার্ল্ড ওয়ার 3। তো আমি বলবো ওয়ার্ল্ড ওয়ার 3 অলরেডি স্টার্ট হয়ে গেছে, বাট সেটা কোল্ড ওয়ার, এটা এখনো পর্যন্ত সেই রকম ফরম্যাটে কিন্তু আসেনি। যখন রাশিয়া ইউক্রেন হলো সবাই বললো যে এরকম একটা হওয়ার চান্স রয়েছে। আবার যখন ইসরায়েলের এগেনস্টে যখন প্যালেস্তাইনের যুদ্ধ হলো তখনও সবাই বললো যে ওয়ার্ল্ড ওয়ার হওয়ার চান্স আছে। আমি বলবো এই ওয়ার্ল্ড ওয়ার 3 অলরেডি স্টার্ট হয়ে গেছে। কান্ট্রি কোন কান্ট্রিকে পাশে পাবে সেটা চুজ করা অলরেডি স্টার্ট হয়ে গেছে। ভবিষ্যতে যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে তুমি দেখতে পাবে যে মিডল ইস্ট সম্পূর্ণ আলাদাভাবে কিন্তু একটা অ্যাঙ্গেলে কিন্তু নতুনভাবে মোড় নেবে, যেখানে ইরান, টার্কি, রাশিয়া এদেরকে দেখতে পাবে। উল্টো দিকে আমরা যদি দেখি ইউএস, ফ্রান্স, সৌদি আরব, এদেরকে তুমি একটা জায়গাতে দেখতে পাবে। তো আমরা বলবো যে এই ধরনের যে ছোট ছোট কনফ্লিক্ট বা ইভেন্টগুলো হচ্ছে না, এগুলো ওয়ার্ল্ড ওয়ার 3কে কিন্তু পাম্প আপ করছে। তো ওয়ার্ল্ড ওয়ার 3 স্টার্ট এরকম বেসিসে হয়নি, কিন্তু কোল্ড ওয়ার বেসিসে কিন্তু স্টার্ট হয়ে গেছে। সো হোপফুলি ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পারলে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাতে যদি নতুন থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।